অতিথি আমার বাইরে বসা আছেন বাংলাদেশের শীর্ষ ট্রেড বডি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এপিসিসি এর সভাপতি মাতলুব আহমদ, আমার ডানে রয়েছেন এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং আল হারামাইন পারফিউমস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার প্রেসিডেন্ট, আপনাকে দিয়ে শুরু করি যে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে গ্যাসের মূল্য বৃদ্ধি এবং সামনে বিদ্যুতের মূল্য বাড়বে, এবং এর প্রতিবাদে 28 তারিখে দেশে বেশ কিছু রাজনৈতিক দল, সামাজিক সংগঠন অর্ধদিবস হরতালও ডেকেছে। বলা হচ্ছে যে বিশ্ব বাজারে যখন জ্বালানির মূল্য কমেছে তখনও এখানে সেটা অ্যাডজাস্ট করা হয়নি এবং এখন বরং বাড়ানোই হচ্ছে, এবং জনগণের উপরে আসলে এক ধরনের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে নানাভাবে। তো আপনি এবং ব্যবসায়ীরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আপনার অবস্থানটা একটু শুনতে চাই, আপনি কি মনে করেন? না, অবশ্যই আমরা ফেডারেশন থেকে এটা নিয়ে আলাপ আলোচনা করি, যে আমরা বুঝে পেয়েছি সেটা হলো যে গ্যাসের দাম যে বাড়বে সেটা কিন্তু আমরা গত গণশুনানি যখন পার্টিসিপেট করেছিলাম তখন কিন্তু আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে 2018 থেকে গ্যাসের স্বল্পতা বাড়তে থাকবে এবং ক্রমশই আমাদের নিজস্ব গ্যাস কমতে থাকবে। কিন্তু বাংলাদেশে এখনো অনেক শিল্প আছে যারা গ্যাস তাদের প্রোডাকশনে ব্যবহার না করলে তারা চলতে পারবে না, সেজন্য গ্যাসের প্রয়োজনীয়তা আছে, যার জন্য এলএনজি, এলপিজি এগুলো আমাদেরকে প্রাইভেট সেক্টরে এখন দেওয়া শুরু হয়ে গেছে এবং গভর্নমেন্টের পাশাপাশি নিজেরাও করছেন। তো ন্যাচারাল গ্যাসের দাম যেটা আমাদের কাছে এখনো আছে সেটা ওয়ার্ল্ড প্রাইসের 1/3। সেই জন্য যখন এলএনজি আসবে তখন সেই প্রাইসটা কিন্তু প্রায় রিডবল হয়ে যেতে পারে। তো সেটা একবারে না বাড়াচ্ছে, এটা সরকারের মাইন্ডে আছে যে এটা ধাপে ধাপে বাড়ালে তাহলে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে কষ্টটা কম হবে। এখন গণশুনানি তো আমি রিকোয়েস্ট করেছিলাম সরকারের কাছে যে যতক্ষণ পর্যন্ত এলপিজি, এলএনজি স্ট্যাবলিশ না হয় ততক্ষণ পর্যন্ত নতুন করে আর শিল্পকে আর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েন না, কারণ এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে গেলে অনেক শিল্প আছে যেমন রপ্তানিতে, তারা কিন্তু অলরেডি একটা বিরাট প্রেশারে আছে। আমাদের টাকার মান খুব শক্তিশালী, আমাদের কম্পিটিশন যেমন ভিয়েতনাম, ভারত, চায়না, এরা কিন্তু অলরেডি তাদের টাকার মান 15-20% ডিভ্যালু করে ফেলছে, আমরা কিন্তু ডিভ্যালু করি নাই। তো এই একটা বিরাট চ্যালেঞ্জ নিয়ে অলরেডি এক্সপোর্টাররা কাজ করছে। এখন যেসব এক্সপোর্টাররা এখনো গ্যাসের উপরে নির্ভরশীল, তারা কিন্তু এই আরেকটা চ্যালেঞ্জ কিভাবে নেবে সেটা কিন্তু চিন্তার বিষয়। সেজন্য আমি রিকোয়েস্ট করেছিলাম যে এই 2018 পর্যন্ত টানতে পারতেন এটাকে, তাহলে আমাদের শিল্পতে ব্যাঘাত কম আসতো। আর ডোমেস্টিক শিল্প একটা সুবিধা আছে যে এটা দাম, আপনার যদি গ্যাসের জন্য আমার দাম বাড়ে, প্রোডাকশন কস্ট, আমি দামটা বাড়িয়ে দেবো। দাম বাড়িয়ে দিলে আমাদের দিবে জনগণ, টাকা দিবে। জনগণ যদি এক্সেস টাকা দেয় তাহলে এটা ইনফ্লেশনারি প্রেশার আসবে। এই ইনফ্লেশনারি প্রেশারটা একটা সুবিধা সরকারের কাছে আছে, সেটা হলো ইনফ্লেশন রেটটা এখন সর্বনিম্নে আছে 5.2, 5.1। তো সেখানে সরকার হয়তো ক্যালকুলেট করেছে যে ডোমেস্টিক্যালি দাম বাড়লে বা ইনফ্লেশনারি প্রেশার আসলে হয়তো এটা সহ্য করা যাবে। কিন্তু বাসা বাড়িতে যে গ্যাসের মূল্য বেড়ে গেছে, যেটা 2 বার্নার 1 বার্নারে যে হিউজ বাড়ছে, এইটার পিছনে যে যুক্তিটা আমি মনে করি সেটা হলো যে আজকে বাসা বাড়ি গ্যাস কিন্তু এমনি নিভু। আমি আপনাদের এই চ্যানেলে না দেখলাম মনে হয় যে অনেক বাসা আছে যেটা রাত 12টার দিকে গ্যাস পায়, আবার ভোর 5টায় চলে যায়। তার মানে তারা গ্যাসটা ঠিক পাচ্ছে না, কিন্তু তারা ফিক্সড বিল দিতে হচ্ছে। অনেক শিল্প এরকম আছে যারা 80 লাখ 1 কোটি টাকা ফিক্সড বিল দেয়, কিন্তু গ্যাসের প্রেশার নাই, তারা আবার তাদের অল্টারনেটিভ মেথড করে তাদের চালাতে হচ্ছে। যেমন বাসা বাড়িতে ওরা এলপিজি গ্যাসও আনছে, আবার এটাও চালাচ্ছে। তো এই বাসা বাড়ির ব্যাপারে আমি মনে করি যে এই যে নতুন টার্নটা, এটা হলো এলপিজি গ্যাস সিলিন্ডারের দিকে ওনাদেরকে পুশ করা, এবং এই পুশ তখনই সাকসেসফুল হবে যখন একটা সিলিন্ডারের মূল্য 500 টাকার অধিক না হয়। এই দিকে আমি সরকারকে রিকোয়েস্ট করেছি যে প্রাইভেট সেক্টরকে এমনভাবে সাহায্য করা উচিত এবং মনিটর করা উচিত যাতে 1 সিলিন্ডার ডাজ নট কস্ট মোর দেন 500 টাকা। তাহলে কিন্তু জনগণের এই যে মনের যে ক্ষোভটা এটা চলে যাবে।
এবং একই সঙ্গে আমরা একটা বিদ্যুতের প্রসঙ্গ কথা বলি, বিদ্যুতের দাম বাড়বে বলে বলা হচ্ছে। এবং আপনি যেমনটা গ্যাসের সংকটের কথা বলছেন, বিদ্যুতের ক্ষেত্রে আমরা গত 2 বছরে লক্ষ্য করেছি যে সেই অর্থে লোডশেডিংটা কিন্তু কম ছিল, কিন্তু এবছর লক্ষ্য করা যাচ্ছে যে গ্রীষ্ম আসবার আগ থেকেই কিন্তু আমি অন্তত ঢাকা শহরে তো টের পাওয়া যায় যে কিছু কিছু লোডশেডিং করতে শুরু করেছে, এবং তার মধ্যে আবার মূল্য বৃদ্ধি। তো দুটো মিলিয়ে আসলে মানুষের না, বিদ্যুৎটাই খুব পিকুলার সিচুয়েশন। বিদ্যুৎ প্রোডাকশন করার জন্য সরকার এত চাপ দিয়েছিলেন যে প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টর মিলিয়ে প্রায় 15,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রোডাকশন ক্যাপাসিটি হয়ে গেছে এবং আরও ক্যাপাসিটি বাড়ছে। অথচ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে মাত্র 8 থেকে 8,500 মেগাওয়াট পাওয়ার ক্যাপাসিটি আছে। তার মানে আমরা ফুল ইউটিলাইজ করতে পারছি না। যদি আমার ফুল প্রোডাকশন ক্যাপাসিটি ইউজ না করতে পারি তাহলে অবশ্যই তো আমার কস্ট অফ পাওয়ার দাম বাড়তে থাকবে। সেজন্য আমি বহুবার রিকোয়েস্ট করেছি, আবারও রিকোয়েস্ট করছি যে এখন প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ইন পাওয়ার ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশনে দিতে হবে, অ্যালাউ করতে হবে। তাহলে আমরাই কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে এই বিদ্যুৎটা সঞ্চালন করতে পারবো। এবং বিদ্যুতের দাম কোনো মতেই বাড়ানো যাবে না, কারণ বিদ্যুতের দাম বাড়লে আর আমাদের কোনো জায়গাই থাকবে না। আর বিদ্যুতের কোয়ালিটি আগের থেকে ভালো হয়ে আসছে। আর যদি আমরা প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট লাগাতে পারি তাহলে আমাদের এই যে ট্রিপিং হয় মেশিন, কিংবা যেটা বললেন যে একবার চলে যায় একবার আসে, এগুলা খুব কমে আসছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে 2 বার হলেও আমাদের বিরাট ক্ষতি। সেজন্য কোয়ালিটি পাওয়ারের প্রয়োজন। সেই জন্য আমরা বলছি বিদ্যুৎ হতে হবে 5 থেকে 6 টাকা। এবং এই যে তেলের যে এক্সট্রা বেনিফিট সরকার প্রায় 1-1.5 বছর ধরে পাচ্ছেন, এখান থেকে কিছুটা ভর্তুকি বা ক্রস সাবসিডাইজেশন করে ওনারা কিন্তু বিদ্যুতের দাম আমাদেরকে সরকারের দিক থেকে একটি ভাষ্য দেওয়া হয় যে আমরা আগে ভর্তুকি দিয়েছি, সেটা কভার করতে হবে। এটা কি হয় কিনা? না, এটা বিজনেসে, এটা অ্যাকচুয়ালি আমরা ব্যবসাতে করি, কিন্তু সরকার তো জনগণের সরকার, তো ওরা তো এগুলো অ্যাকাউন্টেড ফর করে ফেলেছে আগে। তারপরেও আমরা সরকারকে সরকারের মতো চলতে দেই যে এখন যে বিদ্যুতের লাভ হচ্ছে সেই লাভটা যাতে তেলে যে লাভ হচ্ছে সেটা বিদ্যুতে ক্রস সাবসিডি করে আমাদেরকে শিল্পকে অন্তত 5 থেকে 6 টাকার মধ্যে দিতে হবে। তাহলে আমরা এখন কিন্তু চাহিদা মাত্রই বিদ্যুৎ পাচ্ছি। আজও একটা মিটিংয়ে আমাদের বিদ্যুতের মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেখা হয়েছে এবং উনি কনফার্ম করলেন যে আমরা 3 দিনের মধ্যে কানেকশন লাগাই দিতে পারবো, ফলোইং অল দ্য ফর্মালিটিস, যেটা আমরা কোনোদিনই বিগত 8-10 বছরে পাইনি। তো এই যে জিনিসটা আমরা এখন পাচ্ছি, কিন্তু সেইখানে কোয়ালিটি বিদ্যুৎ যদি আমরা পেয়ে যাই 5-6 টাকা, তাহলে আমরা আর কোনোদিন গ্যাস চাবো না, এক্সেপ্ট ফর দোজ ইন্ডাস্ট্রিজ যাদের প্রোডাকশনে গ্যাসের প্রয়োজন আছে। তো দিস ইজ ওয়্যার উই স্ট্যান্ড। আমার মনে হয় দেশবাসীর কাছে পুরো ক্লিয়ার থাকা উচিত যে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে এই জন্য হরতাল করবে, এটা কোনো যুক্তি নেই, কারণ এটা তো আগের থেকে জানিয়েই দেওয়া হচ্ছে। কিন্তু বিদ্যুতের দাম বাড়ার আমি কোনো রিজনস দেখি না, এবং বিদ্যুৎ দাম কমিয়ে আনতে হবে অন্তত ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। কারণ আমাদের এখন যদি আর 2টা বছর সাপোর্ট না দেওয়া হয় তাহলে এলপিজি এলএনজি এখনো আসে নাই, তাহলে আমি কোথায় যাব? কিন্তু গ্যাসের ক্ষেত্রে আপনি যে সুবিধাগুলো দিয়ে আসলে মূল্য বৃদ্ধির পক্ষে আপনার আমি গ্যাসের ব্যাপারে বলেছি, সুবিধাগুলো তো অ্যাভেলেবল না। আমি বলেছি গ্যাসের ব্যাপারে যে আপনি গ্যাস দেন, কোয়ালিটি গ্যাস দেন, এবং এক্সপোর্টার যারা তারা কিন্তু যে স্ট্রেসে আছে সেইখানে এক্সপোর্টাররা ডলার ইনসেন্টিভ পেতে হবে ফর দ্য অ্যাডিশনাল কস্ট, অনলি ফর দ্য এক্সপোর্টার। বা ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজে আমার কাছে যা মনে হয় দে উইল বি ওকে। জি, আসবো আবার আপনার কাছে। মিস্টার মাহতাবুর রহমান, এই যে গ্যাস বিদ্যুৎ এর একদিকে সংকট, অন্যদিকে মূল্য বৃদ্ধি, এবং আপনি নানা মহলে নানা রকমের ক্ষোভ নিশ্চয়ই লক্ষ্য করছেন। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে আমি গ্যাসটা নিয়ে আপনার সাথে মতলব সাহেবের সাথে একটু দ্বিমত প্রকাশ করছি। কারণ হচ্ছে কি, আপনি হয়তো জানেন যে সরকার বর্তমানে প্রায় 100টি ইপিজেড বা ইপিজেড এর মতো জায়গা ইয়ে করতেছিলেন, স্পেশাল ইকোনমিক জোন, যে স্পেশাল ইকোনমিক জোন প্রায় 100টার মতো ঘোষণা দিয়েছেন। এটাকে আমি স্বাগত জানাই, এবং এর মধ্যে হয়তো 20-25টা অলরেডি কাজ শুরু হইতেছে। এখন এই যে ইকোনমিক জোন, আপনি কি মনে করেন এটা কি পুরা বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে এটা কি করবে, না এটা বিদেশি অনেক কোম্পানিগুলো এখানে আসবে?
সবাই থাকবে, আমাদের সবাই থাকবে। আমরাও যারা যত যত ছিটিয়ে আছি, যারা গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎ পাচ্ছি না, তারাও অনেকে শিফট করে যাবে। এখন ঠিক আছে, ওইখানে গেলে কি তো যাদের গ্যাস বেস ম্যানুফ্যাকচারিং হচ্ছে তারা তো ওইখানে যদি গ্যাস যদি না পায় বা এটার মূল্য বৃদ্ধি থাকে, তাইলে আপনি কি মনে করেন যে পার্শ্ববর্তী দেশগুলা থেকে যে কোম্পানিগুলো আসতে চাচ্ছে এগুলো হয়তো তারা কস্ট ক্যালকুলেশন করে হয়তো আসবে না। দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনারা জানেন হয়তো মধ্যপ্রাচ্য বসবাসরত যত কোম্পানিগুলো আছে এবং ওইখানে কস্ট অনেক হাই হয়ে গেছে। প্লাস ওইখানে আরেকটা অসুবিধা যেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে যারা বসবাস করছে ওরা কোনোদিন সিটিজেনশিপ পায় না, বা ওইখানে 65 বছর বয়স হয়ে গেলে ওই দেশ থেকে এদেরকে চলে আসতে হয়। তাই দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের লোকরা বেশি করে বাংলাদেশে টাকাও পাঠায় এবং এরাও চাচ্ছে যে যাতে আমরা বাংলাদেশে যাই এবং আমাদের কোম্পানি যেগুলা প্রোডাকশন করতেছি এগুলো আমরা বাংলাদেশে দিয়ে করি। কারণ আমি ওইখানে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট এবং আমরা চাইতেছি যে এইসব কোম্পানিগুলা তাদের কস্ট হাই হওয়ার কারণে তারা অন্যদিকে ঘুরতেছে। তাদেরকে বলছিলাম যে তোমরা এখন বাংলাদেশে স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, এই জোনগুলোতে যাও এবং ওইখান থেকে গিয়া তোমরা এই প্রোডাকশনটা করো। তো এই উদ্যোগ নেওয়ার কারণে যখন তারা গ্যাসের দাম যদি বেড়ে যায় তাইলে হয়তো তারা কস্ট প্রোডাকশনের মধ্যে দিয়ে হয়তো কুলাইতে পারবে না। আর যদি গ্যাস এবং বিদ্যুৎ না থাকে, বিশেষ করে কোয়ালিটি যদি না থাকে এবং সময় মতো যে যদি না পায় এবং তার রিকোয়ারমেন্ট যদি না পায়, তাইলে এইসব কোম্পানিগুলা বাইরে যে কমিটমেন্ট থাকে, আমরা যেভাবে কমিটমেন্ট দুবাইতে আমাদের ফ্যাক্টরি, আমরা যে বিভিন্ন দেশে যেটা আমরা এক্সপোর্ট করতেছি, আমাদের কমিটমেন্ট যেভাবে আসে আমরা কোনো অবস্থাতে ইভেন একদিনও আমরা ডিলে করতে পারি না, আমাদের প্রোডাকশন হয়ে চলে যায়। এখন এই যে লোকগুলা যদি এখানে আসে প্রোডাকশন করে আর সে যদি বিদ্যুৎ গ্যাস পায় না এবং তার এখানে যদি ডিলে প্রোডাকশনে হয়, তার শিপমেন্টের ডিলে হয়, তাইলে সে সামনের দিকে সে বায়ার নষ্ট করবে। মাধব ভাই, আপনার পয়েন্ট সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে কিন্তু আমরা এখনো ওয়ার্ল্ডের নাম্বার 2 ইন গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ। এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ এত টাইট শিডিউলে কাজ করে যে পোর্টে তাদের 4 ঘন্টার মধ্যে গুডস রিলিজ করতে হয়। কিন্তু বাঙালিরা যত যাই ঝুট ঝামেলা থাক না কেন, আমরা কিন্তু টাইমের ব্যাপারে খুব কেয়ারফুল। আর মিডল ইস্টে যারা এখানে ইনভেস্টমেন্ট করতে চান, অবশ্যই তাদের মনে রাখতে হবে যে এখনো বাংলাদেশে যে এনার্জি কস্ট ইজ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখনো আপনি যে বাস ভাড়া মিরপুর থেকে গুলিস্তান জানেন কয় টাকা বাস ভাড়া, আর আপনি দুবাই হিসাব করে দেন কত। অবশ্যই আমাদের দেশের সাথে আমাদের শুধুমাত্র এনার্জি কস্ট না, প্রত্যেকটা জিনিসই আমাদের এখানে ফেভারেবল। তা না হলে আমরা কিন্তু অন্তত গার্মেন্টসে পারতাম না, যেখানে পেন্টস আর সেন্ট নিয়ে আলাপ হয়। কিন্তু দুবাইয়ে তো বাসে চড়তে চাইবে মানুষ, ঢাকায় তো খুব বেশি। আপনি যে রুটের কথা বললেন সব জায়গায় তো আপনার বাচ্চা হয়তো আমরা বা আপনি হয়তো চড়বেন না, কিন্তু আপনি প্রত্যেকটা বাসে দেখেন ওভারলোড। কারণ আমাদের বাসের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, আই এগ্রি। আমাদের আরো ইমপ্রুভ, কিন্তু রাস্তা এই যে ট্রাফিক কনজেশনগুলো আমাদেরকে দূর করতে হবে শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে, এটাও আমি এগ্রি করি। কিন্তু কথা হচ্ছে যে ইট উইল স্টার্ট। যেমন আমরা অলরেডি 2 মেয়রের ঘোষণা শুনেছি যে 3000 বাস তারা মিউনিসিপ্যালিটি থেকে দে আর টকিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাংক, এবং তারা উন্নত মানের বাস তারা শহরের মধ্যে নিয়ে আসবেন। তো অলরেডি পিপল আর থিঙ্কিং। তারপরে এই যে ট্রাফিক জ্যাম কমানোর জন্য ডিফারেন্ট হাইওয়েজ বানানো, সেটা হচ্ছে। তো আমি আপনার পয়েন্টে আসি যে মিডল ইস্টে যারা টাকা ইনভেস্টমেন্ট করতে চাবেন, এনআরবিস যারা আছেন, তাদেরকে কিন্তু আমরা ওয়েলকাম করছি। এবং প্রত্যেকটা এসিজেড এর কিন্তু মেইন শর্ত হচ্ছে আপনাকে সব কিছু এক জায়গায় দেওয়া হবে। এবং এবারে বিডাতে আমরা মেম্বার, সে বিডাতে অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর সামনেই কথাবার্তা হয়েছে, ওয়ান স্টপ সেল করা হচ্ছে এবং ওয়ান স্টপ অ্যাক্ট তৈরি হচ্ছে, পার্লামেন্টে যাচ্ছে, যাতে তাদের সে শক্তি দেওয়া হয় যে আজকে যদি আপনি ফরেন ইনভেস্টর হন তাহলে আপনার প্রতিটা নিড একটা জায়গাতে হইতে হবে। তো সেইগুলো কিন্তু দ্য গভর্নমেন্ট ইজ ভেরি পজিটিভলি অ্যাক্টিং অন দ্যাট। এখন গ্যাসের দাম বাড়ছে, এখন গ্যাস তো অলরেডি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড প্রাইসে আমরা 1/3 এখনো। আপনারা নিজেই তো মিডল ইস্টে আছেন, আপনি মিডল ইস্টে এক্সপোর্ট প্রাইস দেখেন এলএনজির কত, আমাদের প্রাইস ডলার হিসাব করে দেখেন, আমরা অনেক কম। এখন এই কমটা যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমরা কিন্তু যখন গ্যাস ফুরিয়ে যাবে আমরা তখন একবারে 3 গুণ লাভ দিতে পারবো না। দ্যাট উই হ্যাভ টু রিয়েলাইজ অ্যাজ এ বিজনেসম্যান।
তো আমরা যদি আমি যদি চেয়েছিলাম গণশুনানিতে যে আপনি আমাদেরকে একটুখানি টাইমটা বলে দিবেন আগে ভাগে, যাতে আমরা সেভাবে আমাদের কস্ট স্ট্রাকচার করতে পারি। এবারে কিন্তু তারা 2 ধাপ আগে ভাগে বলে দিয়েছে যে আমি এখন বাড়াবো এত, জুনে বাড়াবো এত, আবার জুনে হয়তো বলতে পারেন যে আগামী বছর এত বাড়াবো। বলেন, যেটা বাড়বে ওরা থামাতে পারবেন না। যেমন আজকে মিডল ইস্টের সবচেয়ে বড় সমস্যা কি? তেলের দাম কম, তাদের আয় কমে গেছে। আমরা যখন জেদ্দাতে গেলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, তখন তো তারা জেদ্দা চেম্বার বললো ভাই তেল ছাড়া কি করে মানুষ ডেভেলপ করতে পারে, একমাত্র বাংলাদেশকে আমরা দেখে শিখছি। এবং বাংলাদেশ আমরা আসবে জাস্ট টু নো যে নন অয়েল রেভিনিউ ছাড়া একটা দেশ কি করে 7+ GDP করতে পারে। এবং এটা তো আমাদের ক্রেডিট। এবং এই যে আমরা তেল ছাড়া আজকে আছি, আজকে যে সমস্যা মিডল ইস্টে সেটা হলো তেলের দাম কমে যাওয়াতে ওরা এখন বেতনও কমাই দিতে বাধ্য হচ্ছে। তো আপনি সবই ভালো জানেন। সো দে আর লুকিং ফর আউটসাইড ইনভেস্টমেন্ট। আমরাও জেদ্দা থেকে রেগুলেশন সামনেই পাবো এবং সেইখানে আমরা এক্সপেক্ট করছি যে বিগ ইনভেস্টমেন্ট আমরা পাবো। কিন্তু ওরা কিন্তু এখানে আসছে এবং জাপানিরা আসছে, এমনকি ইউরোপিয়ানরা আসছে, ইন্ডিয়ানরা আসছে, এমনি তো আসছে না। ওভারঅল সিচুয়েশন আমাদের ফেভার। আচ্ছা, এখানে আরেকটা আপনি যে বাসা ভাড়ার কথা বললেন যে 12টার পরে আস্তে আস্তে গ্যাস আছে 5টার মধ্যে শেষ হয়ে যায় এবং ফিক্স থাকে তার একটা বার্নারের জন্য হয়তো 2টা বার্নারের জন্য। তো এটাকে মিটার সিস্টেম করা যায় না? অফকোর্স করা যায়। এবং মিটার সিস্টেম হইলে কি আমি যা ইউজ করলাম তার টাকাটা দিলাম, আমি ইউজ না করেও আমি এখন চুলা জ্বালিয়ে রাখি। আগে দেখতাম কাপড় শুকাই, এখন আর নাই। হ্যাঁ, এখন হচ্ছে কি, এখন সমস্যা অন্যখানে। সমস্যা হচ্ছে যে এই যখন দিনের বেলা থাকে তখন সিএনজি পাম্প টাম যখন চালু থাকে, যখন যেই টাইমটাতে, তখন গ্যাস পাইপলাইনে গ্যাসটা ফুরিয়েই যায়। সবাই এমন টানে কম্প্রেসার গুলো যাতে আপনার গ্যাস লাইনে থাকে না। তো বাসা বাড়িতে চুলা জ্বলতেই চায় না। তো এখন এত ঝুট ঝামেলা দরকার কেন? এলপিজি ইজ অ্যান অল্টারনেটিভ। এবং আপনি দেখেছেন বিদেশে তো আপনার মিডল ইস্ট সবাই সব জায়গায়, এবং এলপিজি আপনার টানাটানি করতে হয় না, ওরাই নিয়ে যায়, ওরাই দিয়ে যায়। আপনি বুঝবেনও না যে আপনার চেঞ্জ হচ্ছে। সেজন্য আমরা এই অল্টারনেটিভ সরকার আমাদেরকে দিয়েছেন, যেটা আমাদের ব্যবসায়ীদের করতে হবে। কারণ প্রাইভেট সেক্টর কিন্তু আমরা, এটা কিন্তু আমাদের আমরা যদি মুনাফা করি এট দ্য কস্ট অফ দ্য পিপলস আমি বলবো যে কষ্ট, এটা কিন্তু আমাদের করা উচিত। জি, মিস্টার মাহতাবুর রহমান, একটু আপনি যেহেতু একটি ব্যাংকেরও নেতৃত্ব দিচ্ছেন, একটু শুনতে চাইবো যে বাংলাদেশের ইনভেস্টমেন্ট সিনারিওটা কি দেখেন, এবং আপনি যেহেতু প্রবাসে থাকেন এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মধ্যপ্রাচ্যে। সো এই যে এক্সপেট্রিয়েট যারা অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন যারা ইনভেস্ট করতে চান দেশে, কিন্তু আমরা তো গ্যাস এবং বিদ্যুৎ নিয়ে কিছু সমস্যা আলোচনা করলাম, এর বাইরে আসলে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে কি কি সমস্যা দেখেন? বর্তমানে বাংলাদেশের যে ইনভেস্টমেন্টের একটা অপরচুনিটি তৈরি হয়েছে এবং যেটা মতলব সাহেব বললেন যে ওয়ান স্টপ সার্ভিসটা দেওয়ার শুরু করতেছে সরকার। যদি ওয়ান স্টপ সার্ভিস শুরু হয়েছে, এটা এখন ওয়ান স্টপ সার্ভিস আগেও ছিল, কিন্তু সেটা সার্ভিস ছিল না। সেটা সরকার রিয়েলাইজ করেছেন, রিয়েলাইজ করে ওয়ান স্টপ অ্যাক্ট হচ্ছে, মানে পার্লামেন্টের থেকে পাস হচ্ছে এবং সেইটা যখন অ্যাক্ট হয়ে যাচ্ছে সেখানে বিডা উইল গেট দ্য স্ট্রেংথ টু অ্যাক্ট। আগে স্ট্রেংথটা ছিল না। এখন কিন্তু আমি দেখছি যে মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে ইভেন অনেক ইনভেস্টাররা বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে, ইনভেস্ট করার জন্য আসতে চাচ্ছে। এবং আমি মনে করি যে একটা সরকারকে একটা দেশের, আমাদের দেশের মতো একটা দেশে ইনভেস্টমেন্ট, বিদেশি ইনভেস্টমেন্ট অত্যন্ত প্রয়োজন। তবে আমার একটা মত এখানে যে আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা, আমরা যখন বাংলাদেশে ইনভেস্টমেন্টটা করি, আমরা কিন্তু এই টাকাটা আবার বাংলাদেশেই রিইনভেস্টমেন্ট করি এবং ওই বিদেশি কোম্পানিগুলা কিন্তু বাংলাদেশে তাকে রিইনভেস্ট না করে তারা মুনাফাটা তাদের দেশের ডলার মাধ্যমে নিয়ে যায়। আমরা কিন্তু যা বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসি পুনরায় এটা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করি। তাতে হয় কি, বাংলাদেশের জনগণ কর্মসংস্থার সুযোগ হয় এবং বাংলাদেশ দীর্ঘমেয়াদী লাভবান হয়। তো
প্রবাসী বাংলাদেশিরা যেখানে ইনভেস্টমেন্ট করতে আসতে চাচ্ছে, আমি সরকারের কাছে অনুরোধ করব যে আমাদিগকে যদি এইরকম ইপিজেড এর মাধ্যমে এবং ওয়ান স্টপ সার্ভিস দিয়ে যদি আমাদিগকে দেওয়া হয়, তাইলে আমি মনে করি এখন মিডল ইস্ট থেকে এবং বিশেষ করে ভাই যেটা বললেন যে সৌদি আরব থেকেও আমাদের দেশে বিগ ইনভেস্টমেন্ট আসবে। এখানে আমাদের দেশীয় লোক আছে এবং ওই দেশেরও লোক আছে। মাতার ভাই যেটা বলছেন সেটা কিন্তু অলরেডি সরকারের সামনে রয়েছে। আপনি অ্যাজ প্রেসিডেন্ট আপনি 100টা ইনভেস্টমেন্টের বলেন, কতটুকু জায়গা লাগবে বলেন, আপনার কি লাগবে আপনি আমাদেরকে দেন, আমরা বিডার সাথে বসে আপনাকে সেটা অফার করতে পারবো। সেই ক্যাপাসিটি এখন বাংলাদেশে চলে আসছে। আমরা কিন্তু সেই আগেকার দিনে চিন্তা করেন না, যেমন কাপড় শুকাচ্ছে চুলার মধ্যে, এইসব দিন পার হয়ে গেছে। এখন কিন্তু সবাই কনসিয়াস হয়ে গেছে এবং এখন সরকারও খুব বিজনেস ফ্রেন্ডলি। আপনারা এনআরবি ব্যাংকে আপনি নিজে চেয়ারম্যান, এনআরবিদেরকে টানার জন্য কিন্তু আমরা বহুদিন থেকে চেষ্টা করছি এবং এনআরবিরা ওই বাসা বাড়ি কেনা ছাড়া তারা কিন্তু খুব একটা ইনভেস্টমেন্টে আগ্রহী ছিলেন না, রাইট। কিন্তু এখন কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করার জন্য আসছেন এবং সরকারও প্রিপেয়ার্ড এবং এসিজেড গুলো প্রায় 10টা প্রাইভেট সেক্টরে আছে। আপনি কত জমি চান এবং আপনি কি চান, প্রত্যেকে কিন্তু সাইন করেছে ফর গ্যাস ডেলিভারি, রাইট। আপনি গ্যাসও পাবেন, আপনি বিদ্যুৎ সরকার অলরেডি কমিটমেন্ট দিচ্ছে, চাহিদা মাত্রই বিদ্যুৎ পাচ্ছেন। এখন অ্যাজ এন এন্টারপ্রেনার আপনাকে তো এগিয়ে আসতে হবে। আপনি বলেন কোন 100 জন আসবে, কত টাকা নিয়ে আসবে, কোন সেক্টরে আসবে, কত জমি লাগবে, কত পাওয়ার লাগবে, দেবার ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে যদি এইটা যদি এইভাবে আপনি কমিটমেন্ট করেন তাইলে অবশ্যই আমরা মধ্যপ্রাচ্য থেকে অনেক ইনভেস্টমেন্ট দ্রুতই কাজটা করবেন। উনি তো প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট আমি যতদিন থাকি না থাকি কোনো সমস্যা না, তখনও করতে পারবেন, কিন্তু এখন তো একটা সবসময় পারেন। ক্ষমতা উনি তো আছেন, এখন president। দায়িত্বের মধ্যে আছেন। ইনভেস্টমেন্ট আমায় করতে হবে না, সরকারই করবে। এবং আমরা মাতা ভাইয়ের মতো লোক চাই, সাকসেসফুল পিপল চাই, ওনার মতো লোক ম্যাগনেট দিয়ে আরো এরকম 100 জন লোক নিয়ে আসবে টেনে। এটাই তো আমরা আপনার কাছে আশা করি। এবং আমাদের দেশ এলডিসি কান্ট্রি হলো আমাদের দেশ কিন্তু আর আগের মতো তলাবিহীন ঝুড়ি নয়। না, এটা এখন কিন্তু আমরা যখন জাপানে গেছি তারা যখন আমাদেরকে বলছে তোমরা কি করে এত ভালো অ্যাচিভমেন্ট করছো। হাঙ্গারিতে গিয়েছি, আমাদের প্রধানমন্ত্রীকে ওদের লিডার্সরা জিজ্ঞেস করে যে তোমরা এই ম্যাজিক কান্ট্রি থেকে বের করলাম, হোয়াট ইজ দ্য ট্রিক্স। তো এই যে জিনিসটা আমাদের খুব ভালো লাগে। আজকে আপনাদের মতো লোক যদি চলে আসেন, আরো কিছু লোক নিয়ে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেন, আমাদের আজকে আনএমপ্লয়েড ইউথ অনেক, এডুকেটেড আনএমপ্লয়েড ইউথ, তাদেরকে আমরা বিদেশে না পাঠিয়ে তাদেরকে আমাদের দেশে যদি আমরা কাজে লাগাতে পারি। এই স্কিল ডেভেলপমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি অর্ডার দিয়ে দিয়েছেন যে আমাদের এখন আমাদের লোকগুলোকে দিয়েই বড় বড় শিল্প চালাতে হবে। এই যে আপনি যেটা বললেন যে আমাদের যে ব্যাংকের ইনভেস্টমেন্ট, দেখেন যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের প্রবাসীদের জন্য ব্যাংক দিলেন, তো আগে কোনো ব্যাংকে পেইড আপ ক্যাপিটাল 400 কোটি টাকা ছিল না। এবং এই এনআরবিদের যখন ব্যাংক দিলেন তখন ওইটার নিয়ম নিয়ে আসলেন যে 400 কোটি টাকা। সাথে সাথেই বাংলাদেশেই এই প্রথম ব্যাংকগুলো হইল যেটা 400 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল দিয়া, সাথে সাথে আরও 6টা ব্যাংক হইল, টোটাল 9টা ব্যাংক, নতুন ব্যাংক আসলো। তো দেখেন এইটা 400 কোটি করে যদি 9টা ব্যাংকে আসে তাহলে কতশো কোটি টাকা এখানে আসছে। এবং যে ব্যাংকগুলা, এই ব্যাংকগুলো আসার কারণে এই ব্যবসায়ীরা কি উপকৃত হচ্ছে, আগে যেখানে 16%, 17%, 18% ইন্টারেস্ট রেট ছিল, এখানে সিঙ্গল ডিজিটে এখন চলে আসছে। এখন ফিক্সড ডিপোজিটের রেট 6, 6.5, ম্যাক্সিমাম 7%, ল্যান্ডিং হইতেছে 8.5, 9, 10% ল্যান্ডিং হইতেছে। তো এতে হচ্ছে কি ক্লায়েন্টের উপর নির্ভর করে, সবাই তো আর ওই 8-9 পাচ্ছে না। কে বলছে সবাই কি পাচ্ছে? না, এটা হচ্ছে কি আমি বলি, ইউ আর পারফেক্টলি ওকে যে ব্যাংকিং নিয়মটা হচ্ছে কাস্টমার ব্যাংকের রিলেশনশিপ। আর ব্যাংকের সাথে আমরা যারা বিগ বিজনেস করি অবশ্যই আমরা 9-এর অনেক নিচে পাচ্ছি এখন। কিন্তু আমি এসএমই যারা কাজ করেন, যারা এসএমই ফান্ডে কিংবা মেয়েরা যারা আছে যাদেরকে কিছুটা আমাদের সাহায্য করা প্রয়োজন, তারা এখনো 11 থেকে 13-র মধ্যে আছে। বাট আই হ্যাভ রিকোয়েস্টেড দ্য ব্যাংকিং সেগমেন্ট যে সবার জন্যই অন্তত সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা দরকার। এখন সমস্যা হচ্ছে কি, ব্যাংকিং তো একটা ব্যবসা। এখন ওনারা যেখানে রিস্ক বেশি সেখানে আমাদের রিস্ক কাভার করতে ওনাদেরকে ইন্টারেস্ট কিছু বাড়িয়ে নিতে হয়। আরেকটা সমস্যা যেটা আমাদের এখানে রয়ে গেছে ব্যাংকিং সেগমেন্টে, সেটা হচ্ছে
নন পারফর্মিং লোন, অথচ নতুন আমি ব্যাংক সেই প্রশ্নটি তুলতে চাইছিলাম যে এই যে খেলাপি ঋণের যে একটা কালচার, এবং ঋণগুলো কিন্তু মুষ্টিমেয় কিছু ব্যক্তি বা গ্রুপের কাছে, এটা সবাই যে নিয়ে ফেরত দেয় না তা না, কিন্তু ওই যে আপনি এসএমইর কথা বললেন বা মেয়েদের কথা বললেন, তারা কিন্তু ঠিকই ফেরত দেয়। না, এখানে আমি আপনাকে আরেকটা জিনিস বলি যে সিঙ্গল ডিজিজে আসার জন্য আমি নিজেই উৎসাহ, এবং আপনি বিদেশে দেখেন কত পার্সেন্ট ইন্টারেস্ট আছে। এখন যদি যে ব্যবসায়ীরা যারা আছে তারা যদি কেউ বা চাকরিজীবী যারা করে তারা যদি তাদের কাছে 1-2 কোটি টাকা থাকে, সে যদি এই টাকাটা ফিক্সড ডিপোজিটে রাখে 10-12% পাইলে সে ব্যবসার দিকে চিন্তা করবে না। সে যখন দেখবে যে আমার এটাতে আমার ইনকাম, আমার পরিবার চলতেছে, সে অন্যদিকে যাবে না। আর যখনই ব্যাংক ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট যখনই কমে আসবে তখন টাকাটা মার্কেটে ফ্লপ হবে বেশি। তার কারণে যতই মার্কেটে টাকাটা রোটেটেড হবে ততই সবাই উপকৃত হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে। তো আমি আর লোন যে খারাপ হয় এমন আছে হয়, কিন্তু এখন অনেকগুলা প্রাইভেট ব্যাংকগুলোতে অনেক কমে আসছে, এবং দেওয়ার সময় আমরা অনেক চিন্তা ভাবনা করে দেই, এবং দেই না দেই যেখানে কিছু ছোট ছোট ব্যবসায়ী আছে তাদেরকে আমরা উৎসাহিত করতে হবে। এসএমই লোন যেগুলো আছে এগুলাতে উৎসাহিত না করলে শুধুমাত্র বড় বড় ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ হবে, গ্রামগঞ্জে ডেভেলপ হবে না। এটাও আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি গ্রামগঞ্জে সব জায়গায় আমরা ছোট ছোট লোন দেই, নতুন নতুন এন্টারপ্রেনার বানাই, যারা নতুন ব্যবসা, নতুন আইডিয়া সবকিছু নিয়ে আসবে। এতে হবে কি গ্রাম অঞ্চলে সব দিকে ব্যবসাটা হবে। নন পারফরমেন্স লোন যেটা, সেটা কিন্তু ওনারা যেমন নতুন ব্যাংকে অতটা পাবে না, কারণ ওনারা অলরেডি একটা শৃঙ্খলার মধ্যে ব্যাংকটা হয়েছে, এবং যারা নতুন ব্যাংক করেছেন তারা সবাই ওয়েল অফ, এবং তারা কিন্তু চেষ্টা করছে ব্যাংকটাকে এস্টাবলিশ করতে ইন দ্য রাইট পাথ। কিন্তু বিগত দিনে যারা ব্যাংকিং করে গেছেন কিংবা ব্যাংকের মালিকরা আছেন বা বড় বড় ব্যবসায়ীরা আছেন, তারা বিজনেস করেছেন ঠিকই, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখন প্রায় 63,000 কোটি টাকা নন পারফরমেন্স লোন অফিসিয়ালি, আর যদি উইন্ডো ড্রেসিং এ বাদ দিয়ে দেন তাহলে হয়তো 1,00,000 কোটি হয়ে যেতে পারে। তো এখন এত বড় একটা এনপিএল রেখে একটা সেক্টর বাঁচতে পারে না, সেই জন্য এটা সলিউশন দরকার। এবং আজকে আমি অফিসিয়াল চিঠি দিয়েছি সেন্ট্রাল ব্যাংক গভর্নর সাহেবের কাছে যে নন পারফরমেন্স লোনের জন্য তাদের প্রফিট থেকে প্রভিশন রাখতে হয় 2-2.5%, 3%। যদি সেটা রাখতে হয় তাহলে ব্যাংকের মালিকদেরকে প্রফিট দিতে গেলে তাদের সুদের হার আরো যোগ করতে হয় 2-2.5%, তখন ওটা সিঙ্গেল ডিজিট আসা খুব কষ্ট হয়ে যায়। সেজন্য নন পারফরমেন্স লোনের জন্য প্রফিট থেকে না রেখে অন্য কিভাবে ব্যাংকের কাছে ধরে বেঁধে রাখা যায় সেটা নিয়ে বাংলাদেশ ব্যাংকে আমি চিন্তা করতে বলেছি, এবং এটা সলিউশন আনলে ন্যাচারালি দেখবেন আপনাদের 11-12 যারা আছে তারা ন্যাচারালি 9 চলে আসবেন, এবং আশা করি এইদিকে আমরা আলটিমেটলি পেয়ে যাব। আর ব্যাংকের জন্য সুবিধা হবে, কারণ তাদের যদি প্রফিট থেকে চলে যায় প্রভিশনে রেখে, তারা তো টাকাটা ইউজ করতে পারে না, তখন তারা আরো আয় করার জন্য তখন তারা কিন্তু আরো রিস্কিয়ার ফান্ড রিপ্লেস করে ফেলে, তখন যে রিস্কের ফান্ড দিয়ে দেয় তাদের আটকে এটা কুইক স্যান্ডের মতো একটা স্নোবলিং করতে থাকে এনপিএল। তখন তারা কিন্তু এই এক এমডি তো সারা জীবন থাকে না, তো এগুলো করে টোরে দিয়ে এমডি চলে যায় আরেক ব্যাংকে, আর মাঝখানে যারা মালিক তারা কিন্তু গালে হাত দিয়ে বসে থাকে। বহু ব্যাংক আছে যারা এইসব সাফার করেছে, যার জন্য আমাদেরকে এনপিএল রেশিওর সলিউশন আনতে হবে। ঠিক যেভাবে এনবিআরে 26,000 মামলা আছে ব্যবসায়ীদের উপরে, 32,000 কোটি টাকা ব্যবসায়ীদের কাছে বলে এনবিআর পায়, তাহলে এই যে দুইটা ক্যান্সারে তাহলে কিভাবে ব্যবসা বাড়বে? আবার এই যে মামলা মোকদ্দমা বা এই যে করের যে চাপ বা বাড়তি কর, এগুলো যারা কর দিচ্ছে তাদের উপরে করের আওতা বাংলাদেশে বাড়ছে না, তো এটা মানে এটি ছিল, এটাও পাস্ট কেস এখন, কারণ নতুন এনবিআর চেয়ারম্যান নজরুল সাহেব আসার পর এটা কিন্তু একটা আমরা প্রোগ্রামে নিচ্ছি, পার্টনারশিপ প্রোগ্রাম, এবং আমরা সবাইকে এনকারেজ করছি টু গো টু নিউ পিপল, এবং নতুন লোকের মাধ্যমে কিনতে হবে। এবং দেখলেন আয়কর মেলাতে এবারে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি, মানুষের রেশনের মতো লাইন দেওয়া যায়। রেশনের লাইন দেয় কেন? কিছু পাবার জন্য। 10 টাকার জিনিস 1 টাকা 2 টাকা পায়, এখানে দেবার জন্য মানুষের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে কালচারাল চেঞ্জ,
আজকে মানুষ ট্যাক্স দেওয়ার জন্য দেখলাম মাটিতে বসে ফর্ম ফিল আপ করছে। এই কালচারটা কিন্তু বাংলাদেশের মানুষের ভিতরে কিন্তু চলে আসছে। বাংলাদেশের মানুষ সব সময় ভিতরে কিন্তু অনেস্ট, তারা অপরচুনিটি চায়। আপনি এমন ট্যাক্স রেট করে রেখেছেন যে তারা বাধ্য হচ্ছে চুরি করতে। আপনি এমন ভ্যাট রেট রাখছেন 15% ভ্যাট প্রতি স্টেজে মানে আসবে, আপনি তো এটা ভ্যাট তখন ফাঁকি দেওয়ার প্রবণতা বেড়ে যাবে। আমি সরকারকে রিকোয়েস্ট করেছি যে 7%-এর উপরে জিএসটি কোথাও নাই। যদি প্রতি স্টেজে আপনার যদি ইনভয়েস আপনি দুবাই কত দেখেন যে আপনার 5 to 7 এর বেশি না। 5%। তো এখন আমার এখানে যদি 15 আপনি প্রতি স্টেজে আমি 3 জন 3টা ট্রানজাকশন করি, যে 3-15-45% এর ভিতরে চলে যাবে। তো এই জিনিসগুলো সরকারকে বুঝতে হবে। দে মাস্ট ট্রাস্ট দ্য বিজনেস পিপল। আজকে ট্রাস্ট করে না বলি তারা হাই রাখছে, যা পাই তাই লাভ। আরে সেদিন চলে গেছে, আজকে আমরাই তো দেশকে বিল্ড করব। আজকে মাতাব সাহেবের মতো লোকরাই তো দেশকে বিল্ড করবে। এবং আজকে যদি আমরা জানি যে আজকে যদি আমি ট্যাক্স না দিই, ডোনার কান্ট্রিতে আমার দেশকে বানায় তৈরি করে দিয়ে যাবে না। দে উইল নট গিভ এনি মানি টু আস এনিমোর। আমরা যে বড় হচ্ছি আমাদের থামানোর জন্য আরো লোক লেগে গেছে যে এত বড় হচ্ছে কেন। এখন উই হ্যাভ টু নাও থিঙ্ক ভেরি স্ট্রেটলি। আমাদেরকে বিশ্বাস করতে হবে, পার্টনারশিপে থাকতে হবে, এবং আমরাই আমাদের দেশকে বড় করে নিয়ে যাব। সো ট্রাস্ট থাকলে ভ্যাট সাথে আনতে হবে। ইনকাম ট্যাক্স বলেন 35%, 37% কোথাও নাই, 20%-এর উপরে কোথাও নাই। আমাদের 35%, সব ডাবল। তা ডাবল দিলে এখন মানুষের মনে করে ফাঁকি দিলেই তো আমার বহু টাকা পকেটে জমে যায়। তখন ওই করাপশন চলে আসে, অস্বচ্ছতা চলে আসে, নন ট্রান্সপারেন্সি চলে আসে। তো এইগুলো এখন আমাদের খেয়াল করার টাইম এসে গেছে। আসলে আপনি যেটা বললেন, আজকেই গতকালকে আমাদের বোর্ড মিটিং ছিল। আমরা এই বছর নেট প্রফিট 48,08,00,000 সামথিং করেছি। তো আমাদের পেইড আপ ক্যাপিটাল 400 কোটি টাকা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 12% ডিভিডেন্ড আমাদের শেয়ার হোল্ডারকে সবাইকে দিব। এখন ডিভিডেন্ড দিতে গিয়ে দেখা যায় যে যারা ডিভিডেন্ড নেবেন তারা ক্যাশে নেবেন না শেয়ারে নেবেন। যদি উনি ক্যাশে নেন তাইলে দেখা যায় যে প্রথমে আমরা একটু 10% ব্যাংক যেটা কেটে রাখবে, তারপরে ওনার যখন প্রফিটে যাবে প্রফিটটাকে দেখা যায় 30-40% চলে আসবে ওনার আবার ইনকাম ট্যাক্সে। তাইলে সে পাইলোটা কতটুকু? এখানে 40% গেল, এখানে ব্যাংক কেটে রাখলো আরো 8%। তো 48% যদি ওনার চলে যায় তাইলে সে বাইরে থেকে এসে বললো যে তাইলে আমি ইনভেস্টমেন্ট করে আমি এই টাকায় ডিভিডেন্ড 12% পাইয়া আমি লাভটা কত, আমার পকেটে কত আসলো, এইটা সোজাসুজি বলেন। তার আগে তো ব্যাংক আবার তাদের আবার ট্যাক্স দিয়ে আসছে, তখন এইটাই সমস্যা। যেখানে আমাদের একটা রেশু থাকতে হবে যে ঠিক আছে এত হাই পার্সেন্টেজ দিলে তখন ওই লোকজন এই ভাই যেটা বললেন এইটাই করে, মানুষ সাধারণত চুরির রাস্তা খুঁজে। যদি আমি একটা রিজনেবল দিয়ে দিতে পারি তাইলে আমি আর অন্য কেউ ঝামেলা করবে না। এবং সরকারকেও বুঝতে হবে যে আমরা ব্যবসায়ীরা কোনো সময় ঝামেলার মধ্যে যাইতে চায় না। তারা চায় রে বাবা আমরা ব্যবসা করব, আমরা সরকারকেও দিব, আমরাও কামাবো। আর যেভাবে কোম্পানিগুলোর উপরে যদি এইভাবে ট্যাক্স আসে তাইলে কিন্তু এই কোম্পানিগুলো ডেভেলপ করতে পারবে না। ওনার আজকে একটা ফ্যাক্টরি আছে, যদি উনি 40% আর 38-40% উনি ট্যাক্স দেন তাইলে উনি জীবনে 2 নম্বর ফ্যাক্টরি করতে পারবেন না। ওনাকে যদি 2 নম্বর আরেকটা ফ্যাক্টরি করতে হয় তাইলে ওনাকে এই জায়গাতে ওনাকে সরকার সাহায্য দিতে হবে বা ট্যাক্সটা কমায় নিয়ে আসতে হবে। তখন হবে কি ওনার আরো 2টা 3টা 4টা ফ্যাক্টরি হবে, ওইখানে কর্মসংস্থার সুযোগ হবে। আর যখনই কয়েকটা ফ্যাক্টরি হবে তখন ওনার প্রাইসটাও ওনার অনেক কমে আসবে এবং সেখানে উনি ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে গিয়ে উনি কম্পিটিশন করে মার্কেটে প্রাইসটা বিক্রয় করতে পারবেন। তো এই দিকে আমাদেরকে সরকারকে অবশ্যই নজর দিতে হবে। এবং ভাই যেটা বললেন যে সরকারকে ব্যবসায়ীদেরকে ট্রাস্ট করতে হবে, যে এবং আমরা যারা ব্যবসায়ী আছি বা ওনারা যারা আছেন মতলব সাহেবের মতো বড় বড় ব্যবসায়ী আছেন এদেরকে অবশ্যই ট্রাস্ট করতে হবে এবং সরকার সাপোর্ট দিতে হবে। আমরা এবং আমাদের দেশ আমরাই এই দেশকে এগিয়ে নিব, এইটাই আমি আশা করি। এমনিতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি বা অর্থনৈতিক আলোচনার মধ্যে বেশ কয়েক বছর আগে প্রায় একটা কমন আলোচনার বিষয় ইস্যু ছিল যে রাজনৈতিক অস্থিরতা। তো এখন কেমন বোধ করছেন? এবং গত 2 বছর ধরে অন্তত একটা মোটামুটি স্টেবল
অবস্থা আছে সেই অর্থে আশঙ্কার কিছু নেই, কিন্তু সামনে যখন নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচনের কথাবার্তা শুরু হচ্ছে, কি মনে করেন এবং কি হওয়া উচিত আসলে আইডিয়াল সিচুয়েশন? ব্যবসায়ীরা শুনেন, সরকারের পলিসি কি হইলো, ব্যবসায়ীরা কোনো সময় পলিটিক্সে ইনভলভ হইতে চায় না। এখন এই কিন্তু বাংলাদেশের রাজনীতি তো ব্যবসা বাণিজ্য অর্থনীতির অনেক ক্ষতি করেছে অতীতে যেটা ক্ষতি করেছে, কিন্তু বর্তমানে এই পরিস্থিতি নাই। কারণ আপনি দেখেন এখন হরতাল দিলে কেউ মাঠে নামে না। ব্যবসায়ীরা কোনো গাড়ি ঘোড়া রাস্তাঘাটে দেখেন এখন কোনো হরতাল দিলে কোনো হরতাল কেউ শুনেও না, মানেও না। এবং আমরা মনে করি যে আগামীতে যেটা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অনেক অনেক বেটার হয়েছে, এবং সেখানে ইলেকশন আসবে, ইলেকশন রাজনীতিরা ওনারা ইলেকশন করবে, এটা আমরা ব্যবসায়ীরা আমরা ব্যবসা করবো, আমাদেরকে ডিস্টার্ব না দিলে। আসলে হরতাল কালচারটা জনগণ এখন রিজেক্ট করে ফেলছে, এটা আর কোনো টুলস না যে একটা সরকারকে পাল্টায় দিব হরতাল দিয়ে, এই টুল আর চলবে না, এটা আর পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করা যাচ্ছে না, যাবেও না, পেট্রোল বম মেরেও আর পারবে না। আর সরকার যেভাবে কঠোর হস্তে এগুলোকে হ্যান্ডলিং করা হয়েছে ইন দ্য পাস্ট, আগামীতেও কিন্তু সরকার এইভাবে হ্যান্ডলিং করবে। সেজন্য আমি মনে করি যে যদি কোনো দল মানুষের ভোট পেতে চায়, দে হ্যাভ টু শো দ্য ফিউচার, যে আমি কি করব, আমি দেশবাসীর জন্য কি করতে চাই, কি করতে পারবো, এই জিনিসগুলো দেখাতে হবে। পজিটিভ এখন চলে আসছে দি পলিটিক্যাল কালচার, এবং এইটাকে ধরে রাখতে হবে। মাতাবা ইজ কারেক্ট, কোনো ব্যবসায়ীরা চাবে না পলিটিক্যাল ডিস্টারবেন্স, তাহলে আমাদের তো ইন্ডাস্ট্রি ডিস্টার্ব হবে। সো তখন পলিটিক্যাল ডিস্টারবেন্সটা আমরা বিগত এই কয়েক বছর ধরে শান্তি পাচ্ছি। আমাদের পূর্ণ আশা এবং আস্থা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে যে উনি এইটা ধরে রাখতে পারবেন, এবং আগামীতে ইলেকশন হোক আর না হোক, বাট সেখানে সবার জন্য যদি আবার পলিটিক্যাল স্পেস ঠিক মতো না থাকে, তাহলে তো আবার আপনার আনসার্টেনিটিটা থাকেই, যে কোনো সময় যে কোনো রকমের বিস্ফোরণ হতে পারে, আপনি তো জানেন না কোত্থেকে কি হবে। হচ্ছে না হরতাল, কার্যকর হচ্ছে না। লাইফ ইজ ফুল অফ আনসার্টেনিটি। এখন যে ভূমিকম্প হয়ে আপনার এই বিল্ডিংটা চলে যাবে কিনা, হাউ ডু উই নো? আপনি কি বিল্ডিং বানাবেন না? অবশ্যই বিল্ডিং বানাবেন। সেই জন্য আমি বলছি যে লেট আস লুক এট দি ইমিডিয়েট পাস্ট। ইমিডিয়েট পাস্ট 2-3 years has been peaceful. এবং আমরা কি দেখতে পাচ্ছি যে কখনো যদি কোথাও কেউ ডিস্টার্বেন্স করতে যায়, যেমন গার্মেন্টসের ওই যে একটু আসলে এতে ঝামেলা হলো, দেখেন কত কঠোর তারা ব্যবস্থা করলো, সব ঠিক হয়ে গেল। আমার কথা হচ্ছে যে দেশ সবার আগে, আর পলিটিক্স ইজ ফর দি পিপল। তো পিপলকে কষ্ট দিয়ে পলিটিক্স করলে সেই পলিটিক্স টিকবে না। আরেকটা প্রসঙ্গ আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতিতে বাংলাদেশ বহির্বিশ্বের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, তার একটা প্রভাব আছে। কতগুলো চ্যালেঞ্জ এখন দেখা যাচ্ছে বাংলাদেশের জন্য, সেটি হচ্ছে যে ব্রেক্সিটের পরে একটা চ্যালেঞ্জ অনেকে মনে করেন, ইউরোপীয় ইউনিয়নের যে প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে, আমরা লক্ষ্য করছি যে আমাদের আরএমজি সেক্টরে এক ধরনের গ্রোথটা মাইনাসের দিকে, রেমিটেন্স এখানে কমে যাচ্ছে, যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানির এক ধরনের স্থবিরতা আছে ট্রাম্পের রাজত্বে, এবং আমাদের আমদানি ব্যয় বৃদ্ধি পাচ্ছে বলে একটা ধারণা আছে। তো এই চ্যালেঞ্জগুলো বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে? ফার্স্ট অফ অল ব্রেক্সিট আমাদের নতুন অপরচুনিটি নিয়ে আসছে। কিভাবে আনছে? কমনওয়েলথের সাথে কিন্তু আমাদের আগে সেরকম ভাবে কোনো ইন্টারাকশন ছিল না। তো আমরা অলরেডি লন্ডনের সাথে কথা বলছি যে কমনওয়েলথে যে আমরা 53টা দেশ আছি, লেট আস ট্রাই টু ফর্ম এ নিউ কমনওয়েলথ পলিসি, যেখানে আমরা সবাই মিলে একজন আরেকজনের কাছে ফ্রি রপ্তানি আমদানি করতে পারবো। ইউর সাথে আমাদের এখনো কোনো ঝামেলা নাই, বাট ইউ আমাদেরকে জিএসপি প্লাসে নেওয়ার চেষ্টা করছে, মানে আমাদের শর্তগুলো আরো কঠিন করে দেওয়ার চেষ্টা করছে। এরকম আমরা বহু চ্যালেঞ্জ ফেস করেছি পাস্টে। আমাদের ব্যবসায়ীরা বা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এটাকে সাকসেসফুলি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে। আই এম শিওর আগামীতেও পারবে। আরএমজির স্ট্রেসটা এখন যেটা বড় চ্যালেঞ্জ, সেটা হলো আমাদের কারেন্সি ইজ ভেরি স্ট্রং। সেজন্য আমাদের কম্পিটিশন ভিয়েতনাম বা যারা আছে, ইভেন চায়নাও, তারা কিন্তু ডিভ্যালু করেছে, কিন্তু আমরা সেভাবে ডিভ্যালু করতে পারি নাই। তারপরেও কিন্তু আরএমজির গ্রোথ রয়েছে, গ্রোথ কিন্তু কমে নাই। ওকে, এখনো 8% গ্রোথ, আজকে শুনলাম যে 8% গ্রোথ হয়েছে। আর রেমিটেন্সের ব্যাপারে, রেমিটেন্স কিন্তু আসছে, কিন্তু সমস্যা হচ্ছে যে ইদানিং আমরা কিছু হুন্ডির প্রচলন দেখতে পেলাম, যেটা আপনারা ভালো বলতে পারবেন, যে ওখানে বিকাশ নাম দিয়ে, আমিও যখন গিয়েছিলাম ওমানে, দেখলাম সাইন লেখা আছে সব, এখানে বিকাশ করা হয়, বিকাশ করা হয়।
কিন্তু আসলে বিকাশে কিন্তু বাইরে কোনো কিছু totally নাই। হুন্ডি। তো ওইটার জন্য হয়তো $2-3 বিলিয়ন হয়তো হুন্ডি হয়ে যেতে পারে, আমি জানি না ঠিক। তবে রেমিটেন্স সেইভাবে কমার আমি কোনো কারণ দেখি না। তারপরেও আমি যেটা সরকারকে রিকোয়েস্ট করেছি যে এক্সপোর্টে যদি আমরা 5-20% এক্সপোর্ট ক্যাশ সাবসিডি দিতে পারি, তাহলে যারা সত্যিকার এনআরবি, যারা 50 ডিগ্রি প্লাসে কিংবা 50 ডিগ্রি মাইনাসে কাজ করে টাকাটা রেমিট করে বাংলাদেশে, তাদেরকে 5-7% ডলার ইনসেন্টিভ দিলে কি অসুবিধা? তাহলে কিন্তু আর হুন্ডি রুটে তারা যায় না। কারণ আমাদের এখানে আসলে তারা 77-78 বা এখন হয়তো আমি জানি না, হয়তো 79 হতে পারে, কিন্তু হুন্ডিতে গেলেই তারা 82-83 পাচ্ছে। তো তাদের কাছে যদি $10,000 হয়, তাহলে এই যে 30 থেকে 50,000 টাকা ডিফারেন্স, তাদের কাছে অনেক টাকা। সেজন্যই আমাদের ওদেরকে অ্যাট্রাকশন করতে গেলে, স্পেশালি এখন যেহেতু রেমিটেন্সটা একটু লোয়ের দিকে যাচ্ছে, তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য রেমিটেন্সের উপরে তাদেরকে ডলার ইনসেন্টিভ দিতে হবে ইন দ্য ফর্ম অফ, যেভাবে এক্সপোর্টকে আপনি ইনসেন্টিভ দিচ্ছেন, তাদেরকে 5-7% দিলেই কিন্তু তারা, শুনেন আমাদের বাঙালিরা যেখানে থাক পৃথিবীতে, তারা কিন্তু দেশপ্রেমিক। তাদের মনে সে যত বড় লিগ হোক, আমাদের মাতা ভাইয়ের মধ্যে যত বড় লোক হোক, ভিতরে কিন্তু সব বাংলাদেশি বসে আছে। জিজ্ঞেস করেন ওনাকে আমার সামনে, ভিতরে বাংলাদেশ। অবশ্যই কোনদিন সে বাংলাদেশকে সে ভুলতে পারবে না। আজকেও উনি এখানে আসছেন ব্যবসা করতে, যদিও ওনার এখানে না আসলেও চলতো। ওয়াই? বিকজ হি ফিলস হি ইজ সাপোর্টিং হিজ মাদারল্যান্ড। এই যে মাতৃভূমি, এটা কিন্তু ভিতরে বাঙালিদের ভিতরে খুব বেশি রকম নাড়া দেয়। এই জন্য বাঙালিরা সবসময় চাবে দেশকে আগে তুলে ধরতে। সেখানে আমাদের সরকার তাদের দিকে তাকানো দরকার। তাদেরকে 5-7% যদি একটা ডলার ইনসেন্টিভ দেওয়া হয়, তাহলে হুন্ডি আলাদা ওদের কাজ দিয়ে যাবে না ওরা। কি বলেন আপনি? ধন্যবাদ আপনাকে এটা নিয়ে ধন্যবাদ আপনাকে যে আপনি এই প্রস্তাবটা রাখছেন। এবং এইটা আমরা বিগত 2-3 বছর থেকে আমরা যেখানে যেসব মিটিংয়ে হয় আমরা এই প্রস্তাবটা রাখতেছি। কারণ আপনি দেখবেন যে হুন্ডিটার একমাত্র কারণ হচ্ছে যে ডলারের প্রাইসের কারণে। আর বিকাশ যে শুরু হয়েছে, বিকাশ এটা যে নাম দিয়ে পাঠায়, আসলে টোটালি এটা বিকাশ নয়, এটা এবং এটা টোটালি হুন্ডি হয়ে যায়। আপনি যে কথাটা বলছেন যে 5-7% ইনসেন্টিভ দেওয়া হয়, আমি এর চেয়ে আরও সোজা করে বলছিলাম যে দেখেন, যেগুলা ব্যাংকে ডলারগুলা আসে, সেইগুলা বাইং এবং সেলিং রেটের মধ্যে যে ডিফারেন্সটা আসে, ব্যাংক যদি শুধুমাত্র সেলিং রেটে এই এফসি অ্যাকাউন্টে ডলারগুলা কিনে, তাহলেও অনেকগুলা কমে আসতো। ব্যাংক একটা সেক্টরে অ্যাটলিস্ট লাভ করলোই না। আজকে বাইং রেট কত, সেলিং রেট কত, এই যে 1-1.5 টাকার ডিফারেন্স, এই 1.5 টাকার ডিফারেন্সটা যদি দেয় অ্যাটলিস্ট ব্যাঙ্কগুলা, তাইলে আপনার হুন্ডিটা বন্ধ হয়ে যাবে। আর আপনি যেটা বলছেন যে 5-7% দিলে, বর্তমানে বাংলাদেশের রিজার্ভে যখন $32 বিলিয়ন ছিল, এর মধ্যে প্রায় প্রবাসীদের 15 বিলিয়ন শুধু প্রবাসীরা টাকা পাঠাইছে। এই আপনার যদি এই প্রস্তাবটা যদি আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এটা অ্যাকসেপ্ট করেন, তাইলে আমাদেরকে আর ওই রিজার্ভ ফান্ড এবং ডলার যে বিদেশ থেকে আসা, এরা উইথিন 1 ইয়ার ডবল হয়ে যাবে। এটা আমারও ডবল হয়ে যাবে। খালি এনআরবি ফান্ডে আমরা 40 বিলিয়ন পেতে পারি। রাইট। কারণ এই হুন্ডি আলাদের যদি এই দৌরাত্ম্য কমাতে পারেন, তাহলে কিন্তু আমার দুইটা কাজ হচ্ছে। একটা হচ্ছে বাংলাদেশ থেকে যে টাকা পাচার হচ্ছে, এটাও কমে আসবে, এবং বিদেশি যে আমাদের যারা আছেন, যারা এত কষ্টে কাজ করছেন, তারা একটু শান্তি পাবেন। কারণ তাদের কিন্তু মনে খুব আনন্দ হচ্ছে না হুন্ডি করতে, দে আর নট ফিলিং হ্যাপি, কিন্তু তারা ওই টাকাটা তাদের প্রয়োজন, দে আর ডুইং ইট। উনি তো মিডল ইস্টে থাকেন, আপনার তো ইউ মাস্ট হ্যাভ টক টু অল অফ দিস পিপল। আমরা কি এরকম মনে হয় না তাদের? অবশ্যই মনে হয়। আর দে হ্যাপি ডুইং ইট? নো, কোনো অবস্থাতে তারা খুশি নাই। তারপরে বাধ্য হয়ে যখন দেখে সে 2000 দিরহামে 2500 দিরহামে চাকরি করছে, এখানে এই টাকাটা তার দেশে পাঠাইতে গেলে তার যে ডিফারেন্সটা হচ্ছে যে 15-20 টাকা হয়, তো তার জন্য 15-20 টাকা ইজ এ হিউজ মানি। সো সে ওই দিকেই তাকায়। আমার এখানে প্রায় দুবাইতে আমার প্রায় 3000 স্টাফ আছে, কিন্তু আগে আমি ব্যাংকের মাধ্যমে পাঠাইতাম। বলছিলাম যে আমি ব্যাংকে বলছিলাম যে পাঠানোর যে খরচটা, এইটা আমি আবার কোম্পানি থেকে দিয়ে দিব, তারপরেও তোমরা ব্যাংকের মাধ্যমে পাঠাও টাকাটা, 10 টাকা 15 টাকা যেটা সার্ভিস, বললাম যে এই টাকাটা আমার কাছে নিও, তোমরা ব্যাংকের থ্রুতে পাঠাও।
তারপরেও দেখা যায় তাদেরকে আমি পাঠাইতে পারতেছিলাম না। কিন্তু এখন বর্তমানে সরকার একটা আইন করে ফেলছে যে স্যালারি অ্যাকাউন্টটা থ্রু ব্যাংকের সরকারের মাধ্যমে ব্যাংকে যাবে এবং তারা সেইখান থেকে এটিএম মেশিনের মধ্যে টাকা উঠাইয়া পাঠায় দেয়। আগে কিন্তু এটা আমি করতে পারছিলাম, এখন আর করতে পারছি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে এই যদি জিনিসটা সরকার আমাদেরকে এই 5 to 7% দেয় তাইলে দেখবেন কিন্তু এটা উইথিন 1 ইয়ার আমাদের প্রবাসীদের ফান্ড বিলিয়ন থেকে 30 থেকে 40 বিলিয়ন চলে। আর এটা কিন্তু নাথিং নিউ, কারণ আমরা তো ডলার আর্নিং এর জন্য 5 to 20% ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে। তো এটা আমাদের ডলার আর্নিং তো হচ্ছে এবং এটা ইনভেস্টমেন্ট ছাড়া আর্নিং আসছে। আজকে আমার ফ্যাক্টরি করতে হচ্ছে না, র মেটেরিয়াল কিনতে হচ্ছে না, টাকাটা গড়গড়ায় চলে আসছে ডলার। তারে তো দিতে আমার আরো ইজি, এমন সব ব্যাংকিং চ্যানেলে আসলে স্বচ্ছতা চলে আসলো। এবং প্রবাসীদের যে আমাদের সরকার সবসময় প্রবাসীদের নিয়ে গৌরব করেন, বলেন প্রবাসীরা আপনারা প্রবাসে যারা বসবাস করছেন আপনারা প্রত্যেক একজন অ্যাম্বাসেডার। তো আমরা তো কথাই শুনি যে আমরা কথাই শুনি, আমরা পতাকাও পাই না, কিন্তু দেখা যায় যে মিডল ইস্টের যখন লোকজন আসে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে বাড়ি যাওয়া পর্যন্ত তার উপরে যে হেরানি হয়, তবে এখন অনেকটা কমে গেছে, আগের মতো এরকম নাই। এখন এয়ারপোর্ট বা ইয়েতে অনেক সুবিধা হয়েছে, যেমন গ্রিন চ্যানেল হয়ে গেছে, সবাই গ্রিন চ্যানেলেই চলে আসে। আরেকটা বিষয় এখানে আমাদের দুবাই থেকে যে ফ্লাই দুবাইয়ের একটা ঘটনা কয়েকদিন আগে ঘটছিল, যে ফ্লাই দুবাই ফ্লাই করছিল আপনার দুবাই টু সিলেট, কিন্তু তারা সিলেটে অবতরণ করতে পারে নাই। তাদেরকে পারমিশন থাকা সত্ত্বেও তারা কি কারণে ফ্লাইটটা দুবাই ঢাকা এয়ারপোর্টে আসছে, এবং ঢাকা এয়ারপোর্টে আসার পরে যে প্যাসেঞ্জারগুলো ছিল ওনারা বলল যে আমরা তো সিলেটে আসছি, আমরা ঢাকায় নামবো না। তো এখন তারা প্লেনেই বসে রয়েছে। এটা নিয়ে পরবর্তীতে ফ্লাই দুবাই রিজেন্টের একটা এয়ারক্রাফট চার্টার্ড করিয়ে ওদেরকে ঢাকা থেকে সিলেট পাঠাইছে। তো এই যে আমাদের ফ্রিকোয়েন্সির জন্য বর্তমানে সিলেটে ধরেন আপনার ফুয়েলিং স্টেশন হয়ে গেছে। সিলেট এয়ারপোর্টও সুন্দর, সিলেট এয়ারপোর্টও সুন্দর এবং বাজেটও হয়েছে সিলেট এয়ারপোর্টের জন্য। তো এই সিলেট এয়ারপোর্টে যদি আমাদের এই মিডিল ইস্টের ফ্লাইটগুলো আসে তাইলে অনেক সিলেটিরা, বিশেষ করে মিডিল ইস্ট থেকে এখন ফ্লাই দুবাই, এয়ার আরবিয়া, তারপরে আপনার কুয়েত, কাতার বা ইত্তেহাদ, ওমান এয়ারলাইন্স, এগুলা ডাইরেক্ট সিলেটে আসার জন্য অনেকে আগ্রহী হয়েছেন। এবং যেটা চিটাগাঙ্গে যায় এগুলা সিলেটে যায় না কেন? সিলেটও তো আন্তর্জাতিক বিমানবন্দর, এবং এখানে ইউটিলাইজেশন যদি দেখেন, আপনি সকালে একটা ফ্লাইট, বিকালে একটা ফ্লাইট করে সারা বিকাল খালি থাকে, ইউটিলাইজেশন খুবই কম হয়। তো আমি যদি ওই ফ্লাই দুবাই বা ওইদেরকে সিলেটে ডাইরেক্ট পারমিশন দেওয়া হয় তাইলে আমি মনে করি আরও অনেক মিডিল ইস্টের ফ্লাইটগুলো সিলেটে আসবে এবং সিলেট এয়ারপোর্টটা অ্যাক্টিভিটিটা অনেক বাড়বে। আর আপনি যে ইন্টারন্যাশনাল সিনারির কথা বললেন যে আমাদের এক্সপোর্টের একটু ইউএসএ ঝামেলা হচ্ছে বা কিছু, হ্যাঁ আপনি খেয়াল করে দেখবেন ট্রাম্প আসার পরপরই যে টিপিপি ক্যান্সেল করলো, এটা কিন্তু আমাদের জন্য বেনিফিট হয়েছে। এখন টিপিপি মানে প্যাসিফিক রিমে যারা যারা ছিলেন তারা কিন্তু ডিউটি ফ্রি পেতেন, আমরা তো ডিউটি ফ্রি কোনোদিনই পাচ্ছি না লাস্ট কয়েক বছর থেকে। তো এখন কিন্তু আমাদের স্ট্যাটাস ওদের স্ট্যাটাস মোটামুটি সেম হয়ে গেল। সেই দিক দিয়ে কিন্তু এখন আমরা ইউএসএতে ঢুকতে পারবো। তারপরেও আমি ধন্যবাদ জানাই সরকারকে, কারণ তারা অলরেডি ট্রাম্পের কাছে বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ডিউটি ফ্রি অ্যাক্সেস চেয়েছেন। পাবেন কি পাবেন না সেটা পরে কথা, বা চাওয়া যে হয়েছে and that we are working on it, এটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর আরেকটা প্রশ্ন, আপনি যে রিজার্ভ ফান্ড নিয়ে কথা বলছিলাম, এটির ব্যবস্থাপনার জন্য যে সরকারি পরিকল্পনা এখন, সেটিকে আপনি কিভাবে দেখেন? রিজার্ভ ফান্ডের ব্যবস্থাপনা পরিকল্পনা আমি যা দেখেছি সেটা হচ্ছে ওনারা এখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা ফর ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ওনারা ফান্ডটাকে আলাদা করতে চাচ্ছেন, উইচ ইজ ভেরি গুড। কারণ আমাদের ফান্ড একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত রাখতে হবে, সে 20-25 বিলিয়ন ডলার। এর উপরে ফান্ডটা আমাদেরকে ব্যবহার না করলে তাহলে এটা 1%, 1.2% কিংবা 1% নিচে তারা অন্য অন্য বিদেশি ব্যাংকে রাখতে হয় বা কোথাও রাখতে হয়। এই টাকাটা তখন আমাদের ওয়েস্ট হয়, ইটস এ বিগ সাম অফ মানি। সেটা যদি ইনফ্রাস্ট্রাকচার লাগায় দেওয়া হয় এটা 4-5 বছর 10 বছরের মধ্যে আবার ব্যাক করে যাবে। আমাদের মিনিমাম ব্যালেন্স এটা ঠিক করে উপরের টাকাটা হয় সরকার নিজে ইনভেস্টমেন্ট করবে, না আমাদেরকে বলবে যে বিদেশে ইনভেস্টমেন্ট করো। সেখানেও একটা আমাদের স্কোপ রয়ে গেছে, কারণ আজকে আমাদের যে এক্সপিরিয়েন্স রয়ে গেছে
যেমন ব্যাংকিং সেক্টরে কিংবা অন্যান্য সেক্টরে বা গার্মেন্ট সেক্টরে বহু দেশ আছে যেখানে আমরা কিন্তু ইন্ডাস্ট্রি করে 1 টাকা লাগালে 10 টাকা এটা আপনি অনেকদিন ধরে বলে আসছেন, কিন্তু এবং এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট এইবারই খুলে যাবে ইনশাআল্লাহ। বিডার লাস্ট মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি স্পষ্ট করে বলে দিয়েছেন এখন বাংলাদেশের মানুষদেরকে বিদেশে ইনভেস্টমেন্ট করার সুযোগ দেবেন। আমরা এক্সপেক্ট করছি এই লটা খুব তাড়াতাড়ি এসে যাবে। তখন যারা এক্সপিরিয়েন্স, আমরা আজকে 40-45 বছর ধরে বাংলাদেশে এক্সপিরিয়েন্স হয়ে গেছে শিল্পতে, বহু দেশের চেয়ে কিন্তু কোয়ালিটি বাংলাদেশে রয়ে গেছে, কিন্তু আমরা এখানে এক্সপ্যানশন করার স্কোপ পাচ্ছি না। তো এই যে এক্সপ্যানশন করার স্কোপটা আমাদের এক্সপিরিয়েন্সটা বিদেশে নিয়ে গিয়ে আমরা নিয়ে আসবো, আর এখানে স্কিল ডেভেলপমেন্ট করে আমাদের ইউথকে কাজে লাগাবো। তো দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং। আমি আশা রাখি যে আমাদের এই রিজার্ভ আজকের যে ব্যবস্থাপনা আছে দ্যাট ইজ ওয়ার্কিং ইন দ্য রাইট ডিরেকশন। দে হ্যাভ থট অ্যাবাউট ইট। একটা সার্টেন সাম এখান থেকে নিয়ে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারে লাগাবে আর রেস্ট অফ দ্য সাম রাখবে। এখন আমাদের কথা হচ্ছে মাতব্বরের মতো লোক আর বেশি করে ডলার না পাঠালে রিজার্ভ বাড়বে কোত্থেকে? আপনার ডলার তো পাঠাতে হবে না, তাইলে আপনারা আমাদেরকে ইনসেনটিভটা দেন, আমরা দেখবেন, আমি কথা দিলাম আপনাকে 1 বছরের মধ্যে এটা ডবল হয়ে যাবে। আচ্ছা, ইনশাআল্লাহ দেখা যাক। দেখেন, আর আরেকটা জিনিস যে আপনারা যে এক্সপোর্টের ব্যাপারটা বলছিলেন, যে জিল্লুর ভাই যেটা বললেন, আমরা কিন্তু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা আছেন ওনারা তো সবসময় একটা মার্কেট ওনাদের কাছে ফিক্স মার্কেট ইউরোপ আমেরিকা হয়ে বসে রয়েছে। আমি ওনাদেরকে বারে বারে অনুরোধ করছিলাম যে দেখেন, একটা মার্কেট যদি কোনো সময় কোলাপস করে, কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে অল্টারনেট রাস্তাটা আপনারা দেখেন। এই অল্টারনেট রাস্তাটা আমাদের মিডিল ইস্ট বলেন, আফ্রিকান কান্ট্রিগুলা বলেন, মিনা রিজন কান্ট্রিগুলা বলেন, এইগুলাতে ওনারা নজর দিচ্ছেন না। আমি অনুরোধ করবো ওনাদেরকে এই দিকেও নজর রাখতে, কারণ যদি আপনার প্রোডাকশন যদি ডিস্ট্রিবিউট করেন পৃথিবীর বিভিন্ন জায়গায়, কোন জায়গা থেকে কি আসবে। আজকে আপনাদের দোয়ায় আল হারামাইনে প্রায় 85 কান্ট্রিতে আমরা এক্সপোর্ট করতেছি। তো বিভিন্ন সময় বিভিন্ন দেশে কোনো ল আসে, পারফিউমের মধ্যে এইটা আসতে হবে, এইটা হতে হবে, তো ওইটা বন্ধ হইলে অ্যাটলিস্ট আমার আরেকটা জায়গা আছে, এটা হইলে আরেকটা জায়গা আছে। কিন্তু আমাদের গার্মেন্ট যারা করতেছেন ওনারা একটা দুইটা কয়েকটা কান্ট্রি আছে ওনাদের সাথে একদম ফিক্স হয়ে বসেছে। কিন্তু ছোটো ছোটো এগুলা দেখেন আপনি এখন চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, এইসব কান্ট্রিগুলোতে এখন কিন্তু আমাদের গার্মেন্ট আছে, এবং মিডিল ইস্টেও আমাদের কিছু গার্মেন্টস এখন যাইতেছে, এবং কয়েকটা চেইনও আমি দেখেছি মেড ইন বাংলাদেশ। এখন জানি না এরা ডাইরেক্ট পাঠাইছে কি তারা ওইটা ইউরোপ হয়ে তাদের গার্মেন্টসটা হয়তো আবার মিডিল ইস্টে আসতেছে। কিন্তু আমি অনুরোধ করবো ওনারা ডাইরেক্ট বাংলাদেশ থেকে এইসব মিডিল ইস্ট এবং মিনা রিজন কান্ট্রিগুলোতে একটু যদি নজর দেন তাইলে আমার মনে হয়। আর ইউ আর ভেরি কারেক্ট। এবারে মাননীয় প্রধানমন্ত্রী এই গার্মেন্টসের মেলা উদ্বোধনের সময় উনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে ডাইভার্সিফিকেশন অফ এক্সপোর্ট মার্কেট, আর আরেকটা উনি বলেছেন ডাইভার্সিফিকেশন অফ এক্সপোর্ট বাস্কেট। মানে এক্সপোর্ট বাস্কেট গার্মেন্ট ছাড়াও আর নতুন নতুন প্রোডাক্ট আনা উচিত, যেমন আপনার হয়তো পারফিউম টারফিউম কিছু আসতে পারে, আগর আসতে পারে, অনেক কিছু আসতে পারে। আবার ওই যে ইউরোপ আমেরিকা ছাড়ে আরও যে দেশ আছে, সাউথ আমেরিকা, CIS কান্ট্রি এবং কত রাশিয়া, এইগুলোর দিকে উনি কিন্তু ডিকনেশন দিচ্ছে। আপনার সাথে কিন্তু ওনার সাথে চিন্তাধারায় অনেকটাই মিলে গেছে এবং দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে। কিন্তু কথা হচ্ছে যে যারা করবে তাদেরকে তো কনভিন্স হতে হবে। এখন তারা একটা জায়গায় ব্যবসা করতে করতে তারা অ্যাজ ইউ আর কারেক্টলি সেইং যে তারা একটা ফিক্সড হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে, আর এই অভ্যস্ততা সরে যে যেতে হবে, এটা এখন নতুন প্রজন্ম লাগবে, নতুন ইনভেস্টার লাগবে যারা নতুনভাবে আসবে। এবং সেই জন্যই আগামীতে এক্সচেঞ্জে যখন ইন্ডাস্ট্রিগুলো হবে তারা নতুন প্রজন্ম বেশিরভাগ, এবং সেইখানে দেখবেন যে তারা কিন্তু নিউ নিউ কান্ট্রিজে যাবে। এবং আই এম এক্সপেক্টিং এই যে আমাদের আগামীতে কয়েকদিনের মধ্যেই আমরা কিন্তু ব্রাজিল এবং সাউথ আমেরিকা কয়েকটা দেশে যাব মাননীয় আমাদের কমার্স মন্ত্রী তোফায়েল ভাইকে নিয়ে। তো সেখানে কিন্তু আমরা মার্কেট সার্ভের জন্যই যাচ্ছি এবং গভর্নমেন্টের সাথে কথা বলতে যাচ্ছি যে তোমরা আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস দাও, আমরা এত দূর থেকে আসছি। তো এটা কিন্তু কাজ চলছে, আপনি যেটা বলছেন ইট ইজ ওয়ার্কিং ইন দ্যাট। আচ্ছা শুনুন, এই যে আপনার নতুন প্রজন্ম, খুব সংক্ষেপে 30 সেকেন্ডে নতুন প্রজন্মের কথা বলেন, যে আমি এটাতে ছোট্টভাবে একটা কথা বলতে চাইছি। নতুন প্রজন্ম
আমরা যখন আল হারামেন পারফিউমটা নিয়ে আজকে 40 বছর তাকে মার্কেটিং করতেছিলাম, আমার ছেলে আসে বলল যে বাবা আমি যখন প্রত্যেক এক্সিবিশনে যাই, বায়ার কাছ থেকে যখন আমরা অর্ডারটা নিতে চাই, প্রথমে যখন আল হারামেইন দেখে তখনই মনে করে যে এটা মিডল ইস্ট কোম্পানি এবং হয়তো আতর বেস কোম্পানি, কিন্তু আমাদের কাছে সব কিছু আছে, তারপরেও আমরা প্রপার মার্কেটে ঢুকতে পারতেছি না। তখন সে ফ্রান্সে একটা কোম্পানি আর&আর নামে করছো এবং ফ্রিজুনে করেছে, এবং সেইটাতে এই প্রোডাকশন থেকে আরম্ভ করে, বোতল থেকে আরম্ভ করে, প্যাকেজ থেকে কমপ্লিটলি ইউরোপিয়ান ডিজাইনে গেছে। যাওয়ার পরে 2013 থেকে আজকে 16-17 শুরু হয়েছে, সে 65টা কান্ট্রিতে এক্সপোর্ট করে ফেলছে। সো এই জন্য নতুন ডাইভার্সনও অত্যন্ত প্রয়োজন, যে সম্ভাবনাটা আছে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। এবং তৃতীয় মাত্রার এই পর্বটি সহ প্রতিটি পর্বই আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, অর্থাৎ টেলিভিশনের পর্দায় চোখ না থাকলেও যারা অনলাইনে ফেসবুকের সঙ্গে যুক্ত আছেন তারা তৃতীয় মাত্রা পেজে গিয়ে এই পর্বটি বা যে কোনো পর্ব সরাসরি দেখতে পারেন। মিস্টার মাহতুবুর রহমান নাসির এবং মিস্টার মাতলুব আহমদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ, এবং এই সম্ভাবনাকে আসলে কেউ আর দমিয়ে রাখতে পারবে না। এবং বাংলাদেশের অর্থনীতিতে যে একটা গতির সৃষ্টি হয়েছে সেটি সবাই বলছেন, যদিও এখানেও কিছু কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের হয়তো কথা আমরা বলতে পারি, কিন্তু সমান্তরাল গতিতে যদি রাজনীতিটাও এক ধরনের গতি পেত তাহলে হয়তো এর স্থায়িত্ব বা টেকসইয়ের প্রশ্ন নিয়ে কেউ প্রশ্ন তুলবার সুযোগ পেতেন না। এই প্রশ্নে অর্থনীতিবিদ বা রাষ্ট্রবিজ্ঞানীদের নানা রকমের কথাবার্তা আছে, কিন্তু যেটি দরকার সেটি হচ্ছে যে এই অর্থনীতির গতিধারা অব্যাহত রাখবার জন্যে সুশাসনটা নিশ্চিত করতে হবে, পলিসি সাপোর্টটা সরকারকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষ এমনিতে উদ্যমী, তার মধ্যে একটা উদ্যোক্তা শ্রেণী আছে, তাদেরকে যদি যথাযথ পলিসি সাপোর্টটা দেওয়া যায় এবং পারস্পরিক একটা আস্থার সম্পর্ক তৈরি করা যায়, তাহলে বাংলাদেশের এই অর্থনীতির অগ্রযাত্রাকে আসলে কোনো অবস্থাতেই থামিয়ে দেওয়া সম্ভব নয়। দর্শক, আশার এই কথার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।